ঘড়িতে 9:23 বাজে। ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে তুলে দিয়েছে অ্যাকচুয়ালি চুমকির বাবা। সকাল সকাল উনি এসেছিলেন, এক গাদা ফল টল দিয়ে গেছেন, মেয়েকে দেখে গেল। যাই হোক, বাবা চুমকির বাবা চলে গেছে। আমি মুখ হাত পা ধুয়ে নিলাম। শ্রেয়াংশ এখনো ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি, মোবাইল নিয়ে কুটকুট করেছে। শ্রেয়াংশ এখন ঘুমাচ্ছে আর চুমকি উঠেছে। চুমকি বসে আছে, ও অনেকক্ষণ উঠেছে, উঠে যে বসে আছে, ওর ঘুম হয়নি। আর অনেকটা দূর জার্নি করেছে তো, অপারেশনের পর প্রায় 2.5 থেকে 3 ঘন্টা গাড়ি জার্নি, তারপরে 2 দিন ট্রেন জার্নি। যাই হোক, ট্রেনে জার্কিং হোক আর না হোক, তবুও তো জার্নিটা হয়, আর গাড়িতে তো জার্কিং আছেই। যাই হোক, অনেকটা রিস্ক নিয়েছে ও, অনেকটা রিস্ক নিয়েছে। আমরা কালকে বলেছি, আমরা রাত 11টার সময় এসে বাড়িতে পৌঁছেছি। যাই হোক, সবাইকে আজকের শুভ সকাল জানাই। শুভ সকাল জানিয়ে বাসন্তী থেকে, বাড়ির ব্যালকনি থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। আমরা ভেলোর থেকে গতকাল রাত্রেই ফিরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফিরে দেখছি ঘরের সাবমার্শাল গেছে, সাবমার্শালে তো জল উঠছে না, আর মোটরটাও ওরা রেডি করে রেখেছিল তাপস, কিন্তু আজকে যখন চালাচ্ছি দেখছি আর চলছে না। বললো তার চেঞ্জ করতে হবে, তারটা খারাপ হয়ে গেছে। ওই জন্য এখন আবার 2600 টাকা দিয়ে তার কিনলাম। এখন তার রেডি করা হচ্ছে। ওটা খুলছিস কেন? আর ডাইরেক্ট ওখানে ঢুকিয়ে দিবি তো। নিচে শামসুল গেছে, নিচে একটু বাড়তি রাখবি শামসুল, নিচে একটু বাড়তি রাখতে বলিস তাপস। মাপ করে নিয়ে নাও না, গ্রিলের ভিতর থেকে ঢুকিয়েছো। বললাম তো বাস করেছে, খোলা কালকে চালিয়েছি। মানে যেই লোড পড়ছে তখন শর্ট হয়ে যাচ্ছে মনে হয়। না হ্যাঁ, ওখানে পাইপ আছে তো, নিয়ে দিয়ে দে না, ওই ওয়ারিং এর পাইপ নে। হ্যাঁ, হ্যাঁ, পাইপটা ঢুকিয়ে দে, পাইপটা ঢুকিয়ে দে। না না, ওই যা আছে থাক না, ঢুকিয়ে দে। ছোট করা তো ভেঙে দিলে ছোট হয়ে যাবে। এইখানটা বাজে রে।
করে বাজে দাও মুখে দাও তাহলে এসছে আসেনি, ছাড়ো ছাড়ো ছেড়ে দে, ছেড়ে দে তাও। না রে, কোথায় ঝট পাকাচ্ছে। না না ওটা আছে ওই কাজ চলছে এখনো, কি করা যাবে আর। বাবা এতক্ষণ লেগে গেল, কত কাজ হয়ে যেত, কিন্তু কিছু তো করার নেই, সময় লাগবে, ফলটা ধরতে হবে। যাই হোক, এখন চললেই হলো। এই যে বুবাই খাচ্ছে, শ্রেয়াংশ একবার খেয়েছে, আবার ওর বাবার সাথে একটু খাচ্ছে। মা পাঠিয়ে দিয়েছে, আমরা ভাতটা করে নিয়েছিলাম। মা ওই শাক আর মাছের ঝোল, পালং শাক আর কাতলা মাছের ঝোল। তুই খেয়েছিস আর খাবি না? মাছের ঝোল আনি বাবার জন্য, দাঁড়া। এই যে মা মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে, আমি শুধু গরম করে নিলাম। এই যে চুমকিদের বাড়ি থেকে দিয়ে গেছে, চুমকির বাবা সকালবেলা এসে ফল টল তো দিয়ে গেছিল, আবার দুপুরে মাছের ঝোল, শাকের তরকারি আর পেঁপের আর একটা তরকারিও আছে আমার জন্য, ফ্রিজে রেখেছি, আজ আর ইচ্ছা করলো না খেতে। আর শ্রিয়াংশের একবার কিন্তু খাওয়া হয়ে গেছে, ও খেয়ে যাওয়ার এসে বসেছে। মাছ আছে অনেক, পাঠিয়েছে, দিনও তোমার জন্য পাঠিয়েছে বাবা, খেলে খাবে তুমি। না হালকা রান্না করেছে আমার জন্যই, হালকা রান্না করেছে। এত হালকা জল কি খেতে হয় না? তাও তো আমি আবার একটু গরম করে আবার একটু গরম মশলার জন্য দিলাম। মা বলছে একদম হালকা করেছি, তুই খাবি, বেশি মশলা দিইনি। ঠিক আছে। নোংরা আছে কি হাত থেকে নিয়ে আসো। খাইনি এক পিস মাছ, আমি এক পিস, অত মাছ রান্না করে অত খাওয়ার লোক আছে? ডাল রয়েছে, ডাল আবার লেবু, আমার কি হয়েছে? ডাল, হ্যাঁ, যদি খাস একটু তাও সিদ্ধ সিদ্ধ, কোনো কিছু ইয়ে দেওয়া না, বুঝেছিস তো? মুগ ডাল এমনি হচ্ছে শনিবার, তাও সয়াবিন করে। এখন 10:52 বাজে। বাড়ি ফেরার পর প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। দোকানের কাজ ছিল, বাড়ির কাজ আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়ির কাজের প্রেশারটা একটু বেশি আমার উপর পড়েছে। তার কারণ টোটালটাই এতদিন ধরে চুমকি সব সামলাতো, এবারে ডাক্তার যেভাবে বলে দিয়েছে ওকে সেভাবে থাকতে হচ্ছে, কিন্তু তবুও তার মাঝখান থেকে ও তো টুকটাক যেগুলো করা যায়, যে কাজটুকুনি করা যায়, যেরকম আজকের ও সকালবেলা চা করা থেকে আরম্ভ করে ব্যালকনিগুলো একটুকুনি মোচা থেকে আরম্ভ করে সেগুলো করেছে, যেগুলো যতটা পারা যায়। কারণ একার পক্ষে আমার পক্ষেও খুব চাপ হয়ে যাচ্ছে, তারপরে শ্রেয়াংশ তো রয়েছেই। যাই হোক, আর আজকের একটু সুবিধা হয়েছে, চুমকির বাড়ি থেকে আমাদের দুপুরের লাঞ্চটা দিয়ে গেছিলো, যার জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। তা এখনো পর্যন্ত ঘরের পুরো কাজ তো কমপ্লিট করে উঠতে পারিনি, আর চুমকির শরীরটাও ভালো নয়, সারাদিন খাটাখাটনি করেছে, মানে এই শরীর নিয়েও যেটুকুনি করা উচিত নয় সেটুকুনিও ও করেছে। আর তারপরে ও একটু শুয়েছিল। আপনাদের কমেন্টসগুলো আমি পড়ছিলাম, অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক কমেন্টস করেছেন ওটির খরচ সম্বন্ধে, বা সিস্টেমটা কিভাবে হয়েছে, বা ব্লাড কিভাবে আমরা অ্যারেঞ্জ করেছি, বা কোন ট্রেনে আমরা ফিরেছি, বা কোন ট্রেনে আমরা গেছি, কিভাবে টোটাল প্রসেসিংটা হয়েছে। তা আমি তখন চুমকিকে বললাম
আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্যই উঠেছে, অনেক কষ্টে শুয়েছিল, শরীরটা ভালো নয়, তবুও আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার জন্য উঠেছে। ও কিছুটা বলবে, আমিও কিছুটা বলবো। তা আমি যাওয়ারটাই আমি আরম্ভ করি। আমরা এখান থেকে হাওড়া ব্যাঙ্গালোর হামসাফার, যেটা হাওড়া থেকে 12:40 ছাড়ে, দুপুর 12:40, মঙ্গলবার করে প্রতি মঙ্গলবার দুপুর 12:40 ছাড়ে এসএমবি হাওড়া ব্যাঙ্গালোর হামসাফার। আমরা ওই ট্রেনে আমরা আগে থাকতে যেহেতু আমাদের একটা প্ল্যান করে রেখেছিলাম বলে আমরা টিকিটটা অ্যাডভান্স করে রাখি। আমরা টিকিটটা আপ অ্যান্ড ডাউন দুটোই আমরা করে রাখি, সেরকমভাবে আমরা চেষ্টা করি প্ল্যান পরিকল্পনা করতে। যাই হোক, আমরা এখান থেকে 12:40 হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, আর ট্রেনের জাস্ট টাইম হচ্ছে সন্ধ্যে 6:30 কাটপাটি, কিন্তু ট্রেন লেট ছিল বলে আমাদের রাত 9টা বেজে গেছিলো আমাদের ওখানে পৌঁছাতে কাটপাটিতে। সেটা ট্রেন লেটের কারণে প্রায় 10টা। এবারে আমরা বহু বছর ধরে ওখানে যাই, মেনলি ছেলের ট্রিটমেন্টের জন্যই, সে কারণ ওখানে আমাদের লজ আগে থাকতে আমরা বুক করে রেখেছিলাম। আমরা যে লজে উঠি আগারওয়াল লজ রেসিডেন্সিতে, সেখানে আমরা আগে থাকতে ফোন করে বলে রেখেছিলাম বলে আমাদের রুমটা ছিল, নচেত ওখানে গিয়ে রুম খোঁজাখুঁজি একটা সমস্যা হয়ে যায়। আর আমাদের বহু বছর ধরে আমরা ওই লজে উঠি, ওই লজে আমরা থাকি, সুতরাং সেই হিসাবে আমরা আগে থাকতে বলে রেখেছিলাম। আমরা ওই লজ সম্পর্কিত একটা ভিডিও করেছি, আপনারা যদি ওই লজে কেউ থাকতে চান সেই লজের ঠিকানা, ফোন নাম্বার, বা আপনারা যদি আমাদেরকে কমেন্টস করেন আমরাও আপনাদেরকে লজের ফোন নাম্বার দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। আপনারা আগে থাকতে লজটা বুক করে গেলে তাহলে ওখানে গিয়ে আর খোঁজাখুঁজি করতে হয় না, দেখাদেখি করতে হয় না। আর লজে কত ভাড়া না ভাড়া, লজের যে ভিডিওটা আমরা করেছি ওই ভিডিওটা দেখে নেবেন, ওতে সমস্তটাই দেয়া রয়েছে। তা এই হচ্ছে, আমরা গিয়ে পৌঁছানোর পর ওই দিন রাত্রেবেলায় আমরা গিয়ে পৌঁছাই, পরের দিন রাত্রেবেলায় আমরা লজে গিয়ে উঠি। তারপর থেকে ট্রিটমেন্টের ব্যাপারটা চুমকি আপনাদেরকে বলবে। অনেকে টেস্টের ব্যাপারে খরচ কীরকম কি জানতে চেয়েছেন। তো টেস্টের ব্যাপারে এখন দেখুন পেশেন্টের উপর নির্ভর করছে কাকে কতটা টেস্ট দেবে বা কীরকম। এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো দীর্ঘ 1 বছর ধরে অসুস্থতার কারণে ওখানে ট্রিটমেন্ট আমার চলছিল, তো বিভিন্ন রকম টেস্ট দিয়েছে। যে কোনো পেশেন্টের ক্ষেত্রে প্রথম দিকে টেস্টটা বেশি থাকে, ওটাই ওখানকার সিস্টেম। তো প্রথম দিককার টেস্ট ওভাবে তো বলা সম্ভব না যে কতটা কি ওর বিল, অত মনে নেই। তো মোটামুটি কিছুটা আপনাদের বলতে পারি যেটুকু নিয়ে আমার মনে আছে। তো প্রথম দিকে প্রচুর টেস্ট দিয়েছিল, আমার তো বিভিন্ন ডিপার্টমেন্ট, তো পালমোনারি থেকে 7,500 টাকার, গাইনোর 5,500 টাকার এইরকম টেস্ট দিয়েছিল। তার মধ্যে অবশ্যই স্ক্যান, সোনোগ্রাফি, ব্লাডের টেস্ট ছিল, পালমোনারি বিভিন্ন টেস্ট ছিল, সেটা ডিপার্টমেন্ট আলাদা। আর ছিল সেটা হচ্ছে বায়োপসিতে মোটামুটি 3-এর মধ্যে 2-2.5 এরকম, পুরোটা মনে নেই আমার, কারণ ওটা কিছু মাস আগে করা, তো সেই মে মাসে করেছিলাম। বায়োপসি করতেই হবে, ওই 3-এর মধ্যে ওটা নিয়েছিল। আর যেটা রিসেন্ট করেছিলাম সেপ্টেম্বরে মনে আছে, এমআরআই দিয়েছিল। সেপ্টেম্বরে স্ক্যান, সোনোগ্রাফি এগুলো সবই ছিল। আর এমআরআইতে নিয়েছিল 9,000 টাকা। এবার টেস্টগুলো কিন্তু করতে হবে, মানে ডক্টর যে টেস্টগুলো দেবেন সেগুলো না করলে তো ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হবে না। তো টেস্টগুলোর উপরই নির্ভর করছে সমস্ত কিছু। তো টেস্টগুলো করার পরেই ডক্টররা আমাকে সার্জারির সাজেশন দিয়েছিলেন। যাই হোক, এবার ওই সার্জারির ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন কীরকম কী খরচ। তো আমি সার্জারির আগে আমাকে যে টেস্টগুলো দিয়েছিলেন ম্যাডাম, তো তার মধ্যে ছিল স্ক্যান, সোনোগ্রাফি, 4 রকম ব্লাড টেস্ট, আর ইসিজি ছিল, আর চেস্টের একটা এক্সরে ছিল। তাতে টোটাল টেস্টের খরচ পড়েছিল 4,500 টাকা। এটা আমার রিসেন্ট হয়েছিল, এটা ওই জন্য মনে আছে। আর যেটা অপারেশনের সার্জারির খরচ, সেটা হচ্ছে সার্জারি 2 রকম। আমার যেমন প্রথমে আমার যেটা করার কথা ছিল ল্যাপ্রোস্কোপি, সেটার খরচ হচ্ছে 1,20,000 প্যাকেজ, যেটা মাইক্রো সার্জারি বলা হয়। ও 1,20,000 মধ্যে হচ্ছে বেড ভাড়া আছে, আর ওটির খরচটা সব ব্লাড, অক্সিজেন যা যা লাগবে, ওটিতে যা যা দরকার হয় পেশেন্টের উপর নির্ভর করছে সেটা। কিন্তু সার্জারির আগে যে আমি অ্যাডমিট হলাম 1 দিন আগে, এবং সার্জারির সময় এবং তারপরে যা যা
মেডিসিন, ইঞ্জেকশন, স্যালাইন সেগুলো কিন্তু আলাদা খরচ, আলাদা দিতে হয়েছে। তো 80,000 টাকা হচ্ছে ওপেনে জন্য, আর মাইক্রোর জন্য 1,20,000, দুটো প্যাকেজ আলাদা। এবার আমার যেহেতু পরে ওপেন করা হয়েছিল সেই জন্য কিছু টাকা আমার রিফান্ড হয়েছিল, কারণ আমার পেপারস পরে চেঞ্জ করতে হয়েছিল কিছু টাকা, সেটা ওখানে সিস্টেম আছে, রিফান্ডও হয়। আর এটা ছাড়া মানে ওপেন করলে 80,000 টাকা আগে জমা করতে হবে, করার পরে কিন্তু বাকি যে মেডিসিনের খরচ, ইঞ্জেকশনের খরচ, এটা কিন্তু পুরো পেশেন্টকে আলাদা দিতে হবে। আমাদের ক্ষেত্রেও দিতে হয়েছিল। এবার পেশেন্ট অনুযায়ী নির্ভর করছে কার কীরকম কতটা কি মেডিসিন, স্যালাইন বা ইঞ্জেকশন লাগবে। তো আমার ক্ষেত্রে 25,000 টাকার আমার লেগেছিল মেডিসিন, পুরো 25,000 টাকার। এবং ওরা মানে ওয়ার্ড থেকে সামারি দিয়ে দেবে যে কোন টাইমে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কোন টাইমে কি মেডিসিন দেওয়া হয়েছে, কখন কি মানে ওষুধ দেওয়া হয়েছে, সমস্ত পুরো ওরা একদম ডিটেলস মানে ওরা দিয়ে দেবে সামারি যে কখন কি দেওয়া হয়েছে। এই হলো। আর অনেকে জানতে চেয়েছেন যে ব্লাডের সমস্যা কিভাবে সমাধান হলো, কারণ ব্লাড নিয়ে একটা সমস্যা হয়েছিল, আপনারা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছিলেন। প্রত্যেক ওটি পেশেন্টেরই ব্লাডের জন্য একটা রিকোয়ারমেন্ট ওরা করে রাখে, তা সেই ক্ষেত্রে চুমকির ক্ষেত্রেও হয়েছিল। আর ওদের ওখানে যে ব্লাড ব্যাংক আছে, ওরা ব্লাড বিক্রিও করে না আর ব্লাড ডোনেটও করে না। কি করতে হবে, আমাদেরকে পেশেন্ট পার্টিকে ব্লাড ডোনেট করতে হবে। আপনার 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট যা আপনার ব্লাডের প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে সেখানে ব্লাড ডোনেট করতে হবে, ডোনার নিয়ে এসে। এবারে যে কোনো গ্রুপের হতে পারে সেটা। এবারে সেই ক্ষেত্রে কি হলো, এবারে আমরা তো ছেলেকে নিয়ে, আমার তো ছেলের এই অবস্থা, ছেলেকে দেখার কেউ নেই, আমি একা। আমি সেটা ডাক্তারকে বলেছিলাম, তা ডাক্তারকে বলতে ডাক্তার তবু বললো, আর আমার যেহেতু ডায়াবেটিস আছে আমার পক্ষে ব্লাড দেওয়াটা মুশকিল, যেহেতু চুমকির 1 ইউনিট ব্লাডের প্রয়োজন ছিল, তা সুতরাং একটা ডোনার 1 ইউনিট দিতে পারে। তা সেই অনুযায়ী আমি বলেছিল যে আপনার হাজব্যান্ডকে বলুন ব্লাড ডোনেট করতে। তা তারপর আমি ডাক্তারকে গিয়ে যখন বললাম ম্যাডামকে যে ম্যাডাম আমার এরকম ডায়াবেটিস আছে, তো ম্যাডাম তখন বললো যে অ্যাটলিস্ট তুমি গিয়ে ট্রাই করো। ট্রাই করলে তো ওখানে তোমাকে সব রকম টেস্ট করবে, টেস্ট করলে যদি আনফিট হয় তাহলে আনফিট সার্টিফিকেটটা আমাকে এনে দেখাবে। তা আমি যথারীতি ব্লাড ব্যাংকে গেছিলাম, যাওয়ার পর ব্লাড ব্যাংক আমাকে টেস্ট করলো, টেস্ট করার পর আনফিট একটা সার্টিফিকেট দিল, যেহেতু আমার ডায়াবেটিস আছে আনফিট সার্টিফিকেট দিল। আনফিট সার্টিফিকেটটা নিয়ে আমি আমার ম্যাডামকে দিলাম। ম্যাডাম আবার ব্লাড ব্যাংকের যে পিআরও থাকে তার সঙ্গে কথা বললেন, এবং কথা বলার পর ওরাই ডোনার জোগাড় করে ওরাই রক্তের অ্যারেঞ্জ করে দিয়েছিল। পিআরওর সঙ্গে আমি দেখা করেছিলাম, পিআরওকে বলতে পিআরও বললো যে ঠিক আছে আমি অ্যারেঞ্জ করে দেবো, ব্লাডের অ্যারেঞ্জ হয়ে যাবে, ডাক্তারকে বলে দেবেন। তা এই হচ্ছে আমার ক্ষেত্রে এটা হয়েছিল। তবে আপনারা যারাই ওটি উদ্দেশ্য নিয়ে যাবেন, বিশেষ করে ব্লাডের ব্যাপারটা, আপনারা কিন্তু যাদের একটু বেশি ব্লাড লাগবে বা ওটি করার আগে ডাক্তারের কাছে জেনে নেবেন যে কত ইউনিট ব্লাড লাগছে, ডাক্তার দিয়ে দেবে, কিন্তু সেই অনুযায়ী আপনাকে ডোনার ওখান থেকে জোগাড় করতে হবে, কিংবা রিলেটিভস নিয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। আর তাছাড়াও ওখানে যদি আপনি ওখানকার ডাক্তাররা, জুনিয়ররা বা হোস্টেলের, ওরাও খুব হেল্পফুল, ওরাও অনেক সময় দিয়ে দেয়। মোটামুটি ডাক্তারদের কাছেই হচ্ছে সব। আপনি আপনার প্রবলেম, আপনার কি হয়েছে সবটাই ডাক্তারের কাছে বলবেন, ডাক্তারই পারে আপনার এই সমস্যার হাত থেকে সমাধান, ডাক্তাররাই হেল্প করে দেয়। ব্লাড নিয়ে যে ব্লাডের জন্য যে অপারেশন বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু যে কোনো না যে কোনো উপায় ওরা করে দেবে। কিন্তু ওরা সবসময়ের জন্য প্রেশারে রাখে, যেহেতু ওদের ব্লাড ব্যাংকটা যেন মানে পার ডে হাজার হাজার লাখ লাখ অপারেশন হয়, পার ডে হাজার হাজার ওদের ইউনিট রক্তের প্রয়োজন হয়। তা ওরা যদি সবই যদি পয়সা দিয়ে বিক্রি করে দেয় তাহলে তো ব্লাডটা আসবে কোথা দিয়ে, তাহলে ব্লাড ব্যাংক তো খালি হয়ে যাবে। সেই কারণে ওরা পেশেন্টের পার্টির উপরে প্রেশার রাখে যাতে ব্লাডটা ডোনেট কেউ না কেউ করে দেয়, সে যে কোনো গ্রুপেরই হোক। আপনার 2 ইউনিট রক্তের প্রয়োজন হচ্ছে, আপনি যে কোনো গ্রুপের 2 ইউনিট রক্ত ওখানে দিয়ে দেন, আপনার যেটা প্রয়োজন ওরা দিয়ে দেন। এইটাই হচ্ছে ওদের সিস্টেম। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। এরপরেও যদি কিছু আপনাদের মনে হয় জানার প্রয়োজন আছে, নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আপনারা সবটাই চুমকির মুখে শুনলেন, আর এরপরেও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্টস করবেন, আমরা যতটা পারবো নিশ্চয়ই আপনাদের হেল্প করব, জানাবো।
বা কোনো যদি আমাদের হেল্পের প্রয়োজন হয় আমরা সর্বদাই হেল্প করতে প্রস্তুত। যাই হোক, আর বেশি রাত করব না, শ্রিয়াংশ জেগে আছে, আবার ঘুমিয়ে পড়বে। এবার একটু লাঞ্চ করে নেবো, এই ডিনারটা সেরে নেবো। ডিনারটা সেরে নিয়ে আবার এই ছোট্ট যেটুকুনি ভিডিও করতে পেরেছি একটু এডিটিংটা আমি করে রাখতে পারলে আমার সুবিধা হয়। নাহলে দুদিন আমার ব্লগ ছাড়তে অনেক রাত হয়ে যাচ্ছে। মানে পরের দিন যেটা আমি সকালবেলায় যে ব্লগটা ছাড়ি সেই ব্লগটা ছাড়ছি রাত্রেবেলায়, রাত 8টা-9টা পর্যন্ত বেজে যাচ্ছে। যাই হোক, কটা দিন একটুখানি টাইমিংটা হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আর চেষ্টা করব রাত্রে যদি এডিটিংটা করে রাখতে পারি তাহলে সকাল সকাল ব্লগটাকে ছেড়ে দিতে পারবো। তা সবাইকে শুভরাত্রি জানাই, আর বেশি দেরি করব না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।